নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জাস্টিস অমৃতা সিনহা এবং তার আদালতে কালীঘাটের কাকু কিংবা প্রাথমিক শিক্ষা দুর্নীতি সংক্রান্ত মামলা মানেই নতুন কিছু ঘটার সম্ভাবনা, অসম্ভব কিছু ঘটার সম্ভাবনা এবং যুক্তিসঙ্গত কিছু ঘটার সম্ভাবনা এবং মানুষের মনে প্রত্যাশা তৈরি হওয়ার কিছু ঘটার মতো সম্ভাবনা। ঠিক তেমনই ঘটলো আজকে দুপুরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। আপনারা জানেন এবছরের শেষে 23 বা 24 তারিখের মধ্যে আদালত ঠিক বন্ধ হওয়ার আগে তার কোর্টে একটা শুনানি হওয়ার কথা ছিল, সম্ভবত 22 তারিখ, এবং শেষ পর্যন্ত সেই শুনানি হয়নি। তার কারণ আদালতে কোনো একজন বিচারপতি রিটায়ারমেন্ট ছিল, সেই সংক্রান্ত মামলার শুনানি সব হিয়ারিং পেন্ডিং ছিল। মুখবন্ধ খামে সিবিআই ইডি রিপোর্ট আগেই জমা পড়েছিল, মুখবন্ধ খামে সিবিআই রিপোর্ট জমা পড়েছে এবং শেষ পর্যন্ত এদিন 2রা জানুয়ারি জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলা উঠল। চাকরি সংক্রান্ত দুর্নীতির মামলা, যেখানে ভাইপো জড়িত, যেখানে কালীঘাটের কাকু জড়িত, লিপস অ্যান্ড মাউসের বিরুদ্ধে অভিযোগ, এমন নানান কিছু ঘটনা, সেই মামলাটা উঠল। এবং সেই মামলার প্রেক্ষিতে জাস্টিস অমৃতা সিনহা আবারও এমন কিছু সিদ্ধান্ত জানালেন যেটা কিন্তু মানুষের মনে আশার সঞ্চার করলো। যেখানে বিচার ব্যবস্থার বহু ক্ষেত্রেই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখের পর তারিখ আইন কানুন দেখিয়ে কখনো কখনো বিচার ব্যবস্থা মানুষের মনে অনাস্থা তৈরি করে, তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কিংবা জাস্টিস অমৃতা সিনহারা দৃষ্টান্ত তৈরি করেন, সিদ্ধান্ত স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায়, এবং কোনো একটা জায়গায় মনে হয় আশার আলো দেখা যায়। এজন্য তাই করলেন। জাস্টিস অমৃতা সিনহা দুটো অনেক কিছু রায় দিয়েছেন বলতে মৌখিকভাবে বলেছেন, অর্ডার দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন। সেগুলো আমি বিশদে ব্যাখ্যায় যাচ্ছি না। আমি এই মামলার অন্যতম আইনজীবী ফিরদৌস শামীম, তিনি আমাদের সঙ্গে ফোনে আছেন, আমি তাঁর কথা আপনাদের শোনাবো। কিন্তু তার আগে দুটো খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটলো। একটা হচ্ছে ইডির ডিরেক্টর বা সিবিআই ডিরেক্টর, সম্ভবত ইডি বা সিবিআই ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর লেভেলের পদমর্যাদার অফিসারদের আদালতে থাকার নির্দেশ দিলেন। অর্থাৎ ইডি ডিরেক্টর বা জয়েন্ট ডিরেক্টর লেভেলের পদমর্যাদার কোনো সিনিয়র লেভেলের অফিসারকে আদালতে থাকার নির্দেশ দিলেন আগামীকাল। খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছে। নিশ্চিতভাবে জাস্টিস অমৃতা সিনহার মুখোমুখি হলে সেখানে কি নির্দেশ দিতে পারেন, তাদের কি জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিছুটা আঁচ করা যেতে পারে। এর আগেও আপনারা জানেন, যার জন্য জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলাটাকে সরানোর জন্য কোনো একটা পক্ষ সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়েছিল, ফল কিছু হয়নি। শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার ঘরেই সেই মামলা থেকেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, জাস্টিস অমৃতা সিনহা আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলেছেন, সেটা হচ্ছে কণ্ঠস্বর সংক্রান্ত পরীক্ষার ব্যাপারে কোনো একজন ডাক্তারবাবু ইএসআই আছেন, তাঁকে সরাসরি ভার্চুয়াল মোডে আদালতের সঙ্গে সংযুক্ত হতে হবে। পিজির ডাক্তার নয়, ইএসআই এর ডাক্তার। ইএসআই এর কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করার ব্যাপারে যে মেডিকেল বোর্ড আদালতের নির্দেশে তৈরি করেছিল ইএসআই হসপিটাল, সেই মেডিকেল বোর্ডের সম্ভবত কোনো সদস্যকে, যিনি কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারবেন বা কাকুর কণ্ঠস্বরের ব্যাপারে কোনো একটা রায় দিতে পারবেন বা তার অবজারভেশন জানাতে পারবেন, তাকে ভার্চুয়াল মোডে, অর্থাৎ ইএসআই হসপিটাল থেকে তিনি আগামীকাল কোর্টের মধ্যে সংযুক্ত থাকবেন, অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সংযুক্ত থাকবেন ভার্চুয়াল মোডে। তাকে হয়তো জাস্টিস অমৃতা সিনহা কী প্রশ্ন করবেন সেদিকে তো নজর থাকবে। কি প্রশ্ন করবেন আমি একটা আঁচ করতে পারি, আমার নিজস্ব আঁচ হচ্ছে পরিষ্কার বলছি। প্রয়োজন হলে জাস্টিস অমৃতা সিনহা হয়তো বলতে পারেন যে ঠিক আছে, আপনারা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে পিজি হসপিটালের মধ্যে গিয়ে কি কণ্ঠস্বর পরীক্ষা করতে পারেন, বা কোনো একটা স্পেশাল এমন কোনো কেবিন করা যেতে পারে গাড়িতে, যেটা গিয়ে পিজি হসপিটালের নিচে দাঁড়াবে, তাকে নিয়ে এসে করাতে পারেন। আমার নিশ্চিতভাবে ধারণা কোনো একটা স্পষ্ট নির্দেশ কিন্তু আসতে চলেছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে। খুব ইন্টারেস্টিং। অন্য কোনো ঘরে গেলে আমরা আশা করতাম না, কিন্তু জাস্টিস অমৃতা সিনহা তো তিনি আইনটাও যেমন বোঝেন, আইনের বাইরেও সমস্ত কিছু দ্রুত নিষ্পত্তি হওয়ার ব্যাপারটাও কিন্তু প্রায়োরিটি হিসেবে দেখেন। সেই জন্য একটা আশা তো মনে জাগেই যে আগামীকাল কি হতে চলেছে আদালতে। শেষ পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা সংক্রান্ত কোনো একটা ঐতিহাসিক রায় তিনি দিচ্ছেন কিনা। আর এদিকে অন্য আরও একটা মামলা হয়েছে এদিনই, 2রা জানুয়ারি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে। সেখানে জনৈক আইনজীবী, সম্ভবত রমাপ্রসাদ সরকার, এবং বিজেপির পক্ষ থেকেও পিজি হসপিটালের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, যেখানে যে পিজি হসপিটাল থেকে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা আটকানোর চেষ্টা করা হচ্ছে, এবং সেটা মামলাটা গ্রহণ করেছেন
কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ, এবং সেটা নিয়ে সম্ভবত বৃহস্পতিবার সেটা একটা শুনানি আছে। খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছেছে। কালীঘাটের কাকু কিন্তু নতুন বছরের পালাতে পারবেন না, যতই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অজুহাত দেখিয়ে চলে যান না কেন পিজি হসপিটালে গিয়ে চিকিৎসার নামে। সেখানে যা খবর পেয়েছিলাম, সত্যি মিথ্যা জানি না, যে সেখানে পিজি সুপারের সঙ্গে বসেছিলেন নারায়ণ স্বরূপ নিগম এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনিও ছিলেন। কালীঘাটে পিজি হসপিটালের ডাক্তারদের উপর প্রেশার ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে না তো, আমরা প্রশ্ন তুলেছিলাম। আর স্বাভাবিকভাবে সেই সময় দাঁড়িয়ে বছর শুরু হলো, কলকাতা হাইকোর্ট খুললো এবং সেইখানে শুনানি শুরু হলো, এবং প্রথম দিনেই জাস্টিস অমৃতা সিনহা একদম সুইপ করলেন কভার পয়েন্টের ভেতর দিয়ে। বলটা কিন্তু বাউন্ডারিতে চলে গেল, বাউন্ডারির বাইরে 4 রান হলো, এবং মানুষের মনে আশা তৈরি হলো যে এবার হয়তো এমন কিছু একটা ঘটতে চলেছে কলকাতা হাইকোর্টে যেটাতে কালীঘাটের কাকু আর পালাতে পারবেন না। কী হয় সেদিকে তো আগামীকাল নজর থাকবে, কিন্তু আপাতত আমাদের নজর চলে গেছে কলকাতা হাইকোর্টে, যেখানে এই মামলার শুনানির কক্ষে ছিলেন ফিরদৌস শামীম আইনজীবী, অন্যতম এই মামলার আইনজীবী। তিনি আমাদের টেলিফোনে ওয়েট করছেন, কি বলেছেন সেটা আজকে চলুন বাংলার মনে শুনুন। বছর শুরু হতেই 2 তারিখ হাইকোর্ট খুলতেই জাস্টিস অমৃতা সিনহার ঘরে একটা সাংঘাতিক প্রাইমারি অর্ডার বেরিয়েছে বলে আমি শুনতে পেয়েছি। কি হয়েছে একটু বলবেন? মানে মামলার প্রসিডিংসটা কি হয়েছে এই কালীঘাটের কাকু নিয়ে? আজকে আদালতে ইডি এবং সিবিআই উভয়ই রিপোর্ট দাখিল করেন মুখ বন্ধকামে, কিন্তু তারা রিপোর্টের যে মূল বৈশিষ্ট্য সেগুলো আদালতে কিছুটা পড়িয়ে শোনান। যে ইডির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো যে প্রসিড অফ ক্রাইম 7.5 কোটি টাকা, 8টা প্রপার্টি অ্যাটাচড হয়েছে। এই কথা বলার পর মহামান্য বিচারপতি তিনি আগামীকাল ইডির ডিরেক্টর বা জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার কোনো অফিসারকে তারা উপস্থিত থাকতে বলেছেন ভার্চুয়াল মোডে, এবং সেই চিকিৎসককে ভার্চুয়াল মোডে থাকতে বলেছেন যে চিকিৎসক এই কণ্ঠস্বর নমুনার পরীক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত। সিবিআই এর পক্ষ থেকে যে রিপোর্ট দাখিল করা হয়েছে সেখানে সাংঘাতিক রিভিউলেশন হয়েছে। সব থেকে বড় রিভিউলেশন হয়েছে যে উইদাউট এনি টেন্ডার ওএমআর শিট মূল্যায়নের জন্য এস বাসুরায়ান কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এস বাসুরায়ান কোম্পানিটি ছিল মূলত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, সেই ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে ওএমআর শিট মূল্যায়নের জন্য। তারা ইভেন ওএমআর শিট মূল্যায়ন করার সময় তারা স্ক্যান কপি রেখেছিল এডিটেবল কপি হিসাবে, যেটা যে কোনো সময় এডিট করা যায়, এবং এই যে ওএমআর শিটের ফিজিক্যাল কপি রাখা ছিল কোনা এক্সপ্রেসওয়ে হাওড়াতে, এবং যখন কেউ আরটিআই করতো তখন একজন ব্যক্তি কৌশিক মাঝি বলে একজন ব্যক্তি সে গিয়ে ওখান থেকে নিয়ে চলে আসতো স্ক্যান কপি, সে এডিটেবল কপি হতে পারে। ফলে সেই এবং সে আদৌ অথরাইজ ছিল না বোর্ডের দ্বারা, কিন্তু সে গিয়ে এইভাবে কপি নিয়ে আসতো, মানে অর্থাৎ অ্যাক্সেস ছিল তাদের। এবং এই যে মানে এই পুরো বিষয়টি ঘটানো হয়েছে বেআইনি ভাবে, উইদাউট এনি টেন্ডার, এবং শুধু তাই নয়, যে ডিসপোজালের ক্ষেত্রেও যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও প্রপারলি আইন মেনে ডিসপোজাল করেননি। আজকে জাস্টিস অমৃতা সিনহা এই নিয়ে কিছু বলেছেন না? তিনি আজকে রিপোর্টটা মূলত শুনেছেন, কিন্তু আদালত তার যে নির্দেশ সেই নির্দেশটা অত্যন্ত পরিষ্কার। তিনি বলেছেন আগামীকাল ইডির ডিরেক্টর বা জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদা, তিনি প্রথমে বলেছিলেন ডিরেক্টর, কিন্তু ইডির পক্ষ থেকে বলা হয় যে মূলত জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার কাউকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেন। মানে আলটিমেটলি যা দাঁড়ালো, জাস্টিস অমৃতা সিনহা শোনার পর পরিষ্কার ভাবে রায় দিয়েছেন যে ইডি জয়েন্ট ডিরেক্টরকে থাকতে হবে, 1, 2 হচ্ছে যে ডাক্তার কণ্ঠস্বর পরীক্ষার ব্যাপারে ছিল দায়িত্বে ছিলেন সেই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে, ইএসআই এর দায়িত্বপ্রাপ্ত মানে তাকে কি বিচারপতি জেরাও পর্যন্ত করতে পারেন? ভার্চুয়াল মোডে উপস্থিত থাকতে পারেন, তিনি নিশ্চয়ই কিছু প্রশ্ন করবেন বা কিছু। মানে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে বিচারকের প্রশ্নের সামনে শেষ পর্যন্ত এই ডাক্তারকে যে পড়া হলো, এই ডাক্তার তো ফাম্বল করলে ডাক্তারের জেলও তো হতে পারে। না, সেটা আমি দেখুন যেহেতু মামলা বলা উচিত না, ঠিক আমি বলবো না, বলা উচিত নয়। তিনি এটা কিন্তু এসএসকেএম এর ডক্টর নয়, এটা মূলত ইএসআই এর যিনি দায়িত্বপ্রাপ্ত ডক্টর, ইডি যাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বপ্রাপ্ত ডক্টরকে তিনি ভার্চুয়াল মোডে। কিন্তু তিনি কি কালীঘাটের কাকুকে কালকে তিনি বলবেন, আমি জানি না কি না, তিনি কি কালীঘাটের কাকুকে দেখেছিলেন একবার? সেটা বলতে পারবো না। তিনি কালকে আদালতে এসে তিনি বলবেন, নিশ্চিতভাবে আমরা তখনই জানতে পারবো। ইএসআই এর ডাক্তারবাবুকে ডাকলেন, পিজির ডাক্তার নয়। না, যেহেতু
ইডির পক্ষ থেকে ইএসআই এর ডক্টর যে আছেন কণ্ঠস্বর নমুনার জন্য, সেই জন্য এই ইএসআই এর চিকিৎসককে তিনি আদালতে কালকে একটা কঠিন রায় দিতেও পারেন, এই আশঙ্কা আপনি কি করছেন? না, দেখুন, আমি আশঙ্কা বা শঙ্কা কোনোটার মধ্যেই নেই। আমি শুধু একটা কথাই বলবো যে নিশ্চিতভাবেই সত্য উদ্ঘাটিত হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কণ্ঠস্বরের নমুনাও পাওয়া যাবে এবং সেই কণ্ঠস্বরের ফলে যে দোষী ব্যক্তি এই কণ্ঠস্বর নমুনা না ঠিক আছে, I've got your point, ফিরদৌস দা, I've got your point। আমার যে জায়গাটা খুব স্পেসিফিক সেটা হচ্ছে ইডি বা ইএসআই এর ডাক্তারকে ডাকা, কিন্তু সেই ইএসআই এর ডাক্তারের কাছে তো কালীঘাটে কাউকে এখনো পৌঁছয়নি। তাহলে এখানে ডাকার কারণটা কি হতে পারে? মানে আমি এটা আমি আগে থেকে সেটা যেহেতু মামলার সঙ্গে সরাসরি যুক্ত, আমি বুঝতে পারছি ব্যাপারটা কি হতে পারে। আমি বলেছিলাম যে সমস্ত কিছু আদালতেই হবে, মানে যা হবে আদালতে। আপনি আশাবাদী, মোট কথা আশাবাদী কালীঘাটে কাকুর ব্যাপারে আপনি অন্যতম আইনজীবী হিসেবে এই মামলার আপনি আশাবাদী। থ্যাংক ইউ ফিরদৌস দা। আদালত যেভাবে পুরো বিষয়টি দেখছেন, আদালতের মনিটরিং এ যেহেতু তদন্ত হচ্ছে, আমি সেই জন্য বারবার বলি আমি অত্যন্ত আশাবাদী। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ।